আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরি নিভা। দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 21, আহত হয়েছেন 11 জন। ভোরে টাঙ্গাইলের যমুনা সেতু মহাসড়কের সরাতৈলে রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে 15 জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। নিহতদের সবার বাড়ি উত্তরাঞ্চলে। জেলার যমুনা সেতুর গোলচত্বরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বগুড়ার ঢাকা রংপুর মহাসড়কে অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত স্ত্রী গুরুতর আহত হয়েছেন। নওগাঁর পত্নীতলায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা আরোহী চালকসহ 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে মুন্সিগঞ্জের শ্রীনগরে আলাদা 2টি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও 3 জন আহত হয়েছেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে টাঙ্গাইলের জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, নিহতদের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। করে গেলে 15 জনের মৃত্যু হয়। এখানে কিন্তু আমি এখন রয়েছি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। মরদেহগুলো এই জেনারেল হাসপাতালের মর্গে কিন্তু রাখা হয়েছে। এই যে মর্গ যেটি, এখানে কিন্তু এখানে যারা স্বজন রয়েছেন, এই নিহতর যারা স্বজন রয়েছেন, তারা কিন্তু এখানে করছেন। তারা যাকে বলছেন যে আসলে মরদেহগুলো উদ্ধার করে 6টার দিকে কিন্তু এবং এখন পর্যন্ত তারা তাদের যেটি ময়নাতদন্ত করা হবে, তারপরে কিন্তু তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। কিন্তু তাদের স্বজনদের যেটি অভিযোগ, এখনো কোনো ধরনের প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়নি। কখন তারা মরদেহগুলো পাবেন, লাশ কখন পাবেন, এই অপেক্ষায় কিন্তু তারা রয়েছে। কর্তৃপক্ষের সাথে কথা বলছে, আপনারা দেখবেন তারা যেটি বলছেন আসলে রাজগুরু যে ময়নাতদন্তের কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। এবং এখানে যে বিষয়টি আমি জানিয়ে রাখি যে এ পর্যন্ত 6 জনের কিন্তু পরিচয় শনাক্ত করতে পারছেন তারা। 6 জনের মধ্যে 6 জনের বাড়ি একই এলাকায় নওগাঁর মান্দাতে। বাকিদের পরিচয়ের শনাক্ত চেষ্টা চলছে এবং আশেপাশে যারা রয়েছে তাদেরকে সংবাদ পৌঁছে দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আসলে বিভিন্ন জায়গায় সংবাদ পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে করে যারা পরিবার পরিজন রয়েছেন বা স্বজন রয়েছেন তারা যেন এসে লাশ বা মরদেহের পরিচয় শনাক্ত করেন। ইতিমধ্যেই অনেক স্বজনরা কিন্তু আসছে, হাজারি করছেন এবং তাদের যেটি দাবি হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে যেন তাদের সেই মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে পরিবার পরিজনদের কাছে হস্তান্তর করা হয়, এমনটি কিন্তু দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের সেই মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবার পরিজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার পিছনে বড় কারণ। কামাল, ধন্যবাদ আপনাকে। ঈদ উদযাপন উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঢাকাবাসী। রেলে অগ্রিম টিকিটে ঈদ যাত্রার তৃতীয় দিন আজ সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একে একে ছেড়ে যাচ্ছে বিভিন্ন রুটের ট্রেন। তবে আজও রংপুর এক্সপ্রেস শিডিউল বিপর্যয়ে পড়ায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। তারা বলছেন, গরমে অপেক্ষা করতে করতে তাদের অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে ট্রেনের মতো বাস টার্মিনালগুলোতেও রয়েছে যাত্রীদের চাপ। বাস ভাড়া বৃদ্ধির অভিযোগ সহ নানা অভিযোগ রয়েছে ঘরমুখো মানুষের। এদিকে নারীর টানে ছুটছেন ঘরমুখো মানুষ। অন্যান্য দিনের চেয়ে গণপরিবহনে চাপ বেড়েছে দ্বিগুণ। অভিযোগ উঠেছে, গণপরিবহনে স্বাভাবিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছেন অনেকে। এদিকে উত্তরবঙ্গের 25 জেলার মানুষের একমাত্র প্রবেশ মুখ কালিয়াকৈর চন্দ্রাতে সকাল থেকেই ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। একই চিত্র ঢাকার আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কেও।
দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও তার আশেপাশের কুরবানির পশুর হাটে ঠুকছে পশুবাহী ট্রাক। এতেও বাড়ছে যানজট, মন্থর হচ্ছে যানবাহনের গতি। গাড়ি টুকটাক পাচ্ছি, এখনো এভেলেবেল পাচ্ছি না আর কি। তবে ভাড়া বেশি যাচ্ছে একটু। রংপুরে ভাড়া যাচ্ছে 1200 টাকা করে। এখন আগে তো গেছে 800 টাকা অথবা 700 টাকা করে, এখন যাচ্ছে সর্বোচ্চ 1000। ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা এবং সড়কের এই মুহূর্তের অবস্থা জানাতে নবীনগর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, ঈদযাত্রার সার্বিক অবস্থা কেমন, আর যাত্রীদের কোনো অভিযোগ বা ভোগান্তির বিষয়ে এখনো কিছু জানা গেছে কিনা জানাবেন। আমি ডিউটির উপরে দাঁড়িয়ে কথা বলছি। আপনাদের দেখেন যে আমার পেট্রোল সেক্টর যেটি দেখবেন যে সার্ভিস লেন এবং মেইন লেনগুলো, সার্ভিস লেনে কিছুটা গাড়ি মেইন লেনগুলো সার্ভিস লেনে কিছুটা গাড়ির চাপ বেশি থাকলেও মেইন লেনগুলো কিন্তু স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। আমরা যেটা দেখেছি যে সকাল থেকে ঢাকা রিচা মহাসড়কের আমিন বাজার, হেমায়তপুর, সাভার বাজার, বাস স্ট্যান্ড এবং নবীনগর এই জায়গাগুলোতে কিন্তু স্বাভাবিক দিনের মতোই যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া আমরা যেটি শুনেছি যে বাইপেল এবং চন্দ্রা সেদিকে যান চলাচল যেটি শুনেছি যে যানবাহনের চাপ কিছুটা স্বাভাবিকভাবে যান চলাচল করছে। আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে গতকাল বিকেলবেলা গার্মেন্টস ছুটি হয়েছিল, সেই যাত্রীগুলো কিন্তু গতকাল রাত্রেই চলে গিয়েছে। এছাড়া আজকেও যে গার্মেন্টসের যারা ডিউটি করছেন তারা হয়তো বিকেলবেলা তাদের ছুটি হবে এবং বিকেলবেলা ছুটি হওয়ার পরে আসলে পরবর্তী সময় গাড়ির চাপ কিছুটা বাড়তে পারে। তো এখন যেটি হচ্ছে যে স্বাভাবিকভাবে যারা অন্যান্য পেশার যারা তারা বাড়িতে যাচ্ছেন, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে যানবাহনের চাপ কিছুটা ধীরগতি হওয়াতে যানবাহনের চাপ লক্ষ্য করেছে। তবে আমরা যেটি দেখেছি যে স্বাভাবিকভাবে যান চলাচল রয়েছে। আমরা কথা বলেছি হাইওয়ে পুলিশ এবং প্রশাসনের সাথে, তারা যেটি বলেছেন যে এই যে ঘরমুখো মানুষ তাদেরকে নির্বিঘ্নে চলাচল করতে তারা সব ধরনের প্রস্তুতি রেখেছে। যেহেতু ঢাকা রিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে এবং সেজন্য তারা পানিগুলো যেন দ্রুত নিষ্কাশন করা যায় সে ব্যবস্থাটিও তারা রেখেছেন। এছাড়া আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা স্বাভাবিকভাবে যেটি বলছেন যে প্রতি বছর তাদের যেটি অভিযোগ থাকে যে এই সময়টিতে বাসের যে ভাড়াটি তারা বৃদ্ধি পাওয়ায় তারা কিছুটা ভোগান্তিতে পড়ছে। তবে বাসের যে চালক এবং সংশ্লিষ্ট যারা বলছেন যে স্বাভাবিকভাবেই এই সময়টিতে তাদের বিভিন্ন খরচ এবং বেড়ে যায় এবং তারা সেই খরচের অজুহাত দিয়ে তারা সেই ভাড়াটি নিচ্ছেন, যদিও তারা ক্যামেরার সামনে সেই বিষয়টি কথা বলতে রাজি হননি। তো আমরা যেটি বলতে পারি যে এখনো পর্যন্ত স্বাভাবিকই বলা চলে ঢাকা রিচা মহাসড়ক এবং মহাসড়কের চিত্র। তবে বেলা বাড়াবার সাথে সাথে বিশেষ করে গার্মেন্টস ছুটি হওয়ার পরে সে হয়তো বা ঢাকা রিচা মহাসড়কের যে ঘরমুখী গার্মেন্টস শ্রমিকরা সেটির চাপ বাড়ার পরে হয়তো বা কিছুটা মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে পারে। তবে প্রশাসন সেই ব্যাপারে অত্যন্ত নজরদারি রাখছেন বলে তারা আমাদের নিশ্চিত করেছেন। তো এই ছিল ঢাকার যে মহাসড়কের নবীনগর থেকে এখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। কুরবানির ঈদ সামনে রেখে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলো ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ও খামারিরা গরু নিয়ে আসছেন হাটে। তবে ক্রেতাদের উপস্থিতি থাকলেও বেশিরভাগই এখনও দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। ব্যবসায়ীদের আশা, প্রতি বছরের মতো এবারও ঈদের শেষ মুহূর্তে বেচাকেনা জমে উঠবে। এদিকে পশুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হাটের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছেন বাড়তি ব্যবস্থা। জাল টাকা শনাক্তে ব্যাংকের পক্ষ থেকে বসানো হয়েছে বিশেষ মেশিন। পাশাপাশি নিরাপদে টাকা জমা দেওয়ার সুবিধায় রাখা হয়েছে ব্যাংকিং ব্যবস্থাও। একটা গরুর দাম মনে করেন যে 6 লক্ষ, সে গরুর দাম বলছে হলো 3,20,000, 2,80,000। যে পরিমাণে গরু উঠছে মন ভরে গেছে, বাট ওনারা যেই পরিমাণে দাম চাচ্ছে কেনার মতো সাধ্য নাই। আমরা গরু কিনে আনিছি 2,00,000-2,50,000 টাকা দিয়ে, তারা 1,20,000 টাকা দাম বলছে। অন্য বছর থেকে একটু বেশি দাম, খাদ্য ফিডের দাম বেশি, তো এই কারণে একটু
বাড়তি আছে দাম। এই হাটে কখনো গরু থাকে না, এই হাটের ঈদের আগের দিন গরু দড়ি বিক্রি হয়। দর্শক, এই মুহূর্তে দিয়াবাড়ি পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, হাটে পশুর আমদানি কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। আমরা সকাল থেকেই রাজধানীর দিয়াবাড়ি হাটে রয়েছি। সকাল থেকে আমরা পুরো হাট ঘুরে দেখেছি। যেমনটি আমরা দেখতে পেয়েছি, হাটে গরুর আমদানি রয়েছে বিপুল পরিমাণে। তবে বিক্রেতারা যেমনটি বলছেন যে গরুর আমদানি যেমন রয়েছে সেই হিসাবে কিন্তু ক্রেতা তাদের কাছে নেই। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল 11টার পর থেকে কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে, যার জন্য পুরো হাট কিন্তু পুরোটাই প্রায় জলমগ্ন হয়েছে এবং এখানে কিন্তু বেচা বিক্রি বন্ধ রয়েছে। তবে বিক্রেতা যারা রয়েছেন, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসছেন কুরবানির বিক্রির জন্য, তারা বলছেন যে তাদের আশঙ্কা, তাদের যে চাওয়া সেই চাওয়া অনুযায়ী তারা কিন্তু গরু বিক্রি করতে পারছেন না। অনেকে 20 তারিখে এসেছেন কিন্তু এখন পর্যন্ত একটি মাত্র গরু তারা বিক্রি করতে পারেন নাই বলে তারা জানাচ্ছেন। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা, আগামী যে 2 দিন সময় রয়েছে চাঁদ রাতের আগ পর্যন্ত তাদের সেই গরুগুলো বিক্রি হবে বলে তাদের সেই প্রত্যাশা, এমনটি তারা প্রত্যাশা করছে। সব মিলিয়ে যদি বলা যায় যে এই হাটগুলোতে বড় গরুর তুলনায় কিন্তু ছোট গরুর চাহিদা বেশি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল রাজধানীর দিয়াবাড়ি থেকে গরুর হাটের সবশেষ আপডেট। ইভা, ধন্যবাদ আপনাকে। ঈদের দিন সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ মাঠে প্রথম নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বেলা 11:30টার দিকে ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নামাজে অংশগ্রহণ করবেন। এরপর বায়তুল মোকাররম মসজিদে সকাল 8টায় নামাজ আদায় হবে। এছাড়া ঈদের দিন কোরবানির বর্জ্য 8 ঘণ্টার মধ্যে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে বলে জানান প্রশাসক। কোরবানির বর্জ্য ড্রেনে না ফেলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা না থাকলে বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব না। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় সমন্বয় করছে। আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। হজযাত্রীদের মিনা যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই আনুষ্ঠানিকতা। সারা বিশ্ব থেকে আগত হজ যাত্রীরা পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে স্থানীয় সময় বাদ আসর উচ্চস্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করতে করতে মক্কা থেকে মিনা অভিমুখে যাত্রা শুরু করেন। মিনা পৌঁছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইহরামের সাদা পোশাকে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালনে অংশ নিচ্ছেন হাজিরা। বিধান অনুযায়ী 8 জিলহজ হাজিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত যাপনের পর 9 জিলহজ মঙ্গলবার তারা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান করবেন শায়েখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। কবি নজরুলই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন মূল অনুপ্রেরণা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, সাম্য আর মানবতার বাণী বহন করেছে নজরুলের সাহিত্য। জাতীয় সব আন্দোলন সংগ্রামে তার গান কবিতা অনুপ্রেরণা জুগিয়েছে। জাতীয় কবির 127তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল ও সাহিত্যপ্রেমী মানুষ। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলের গান গাইতে গাইতে যায়। আমাদের উপর যখন রিমান্ডে নিপীড়ন করা হতো তখন নজরুলের গান
আমাদেরকে টিকে থাকার জন্য, আমাদের প্রতিরোধের যে আন্তঃপ্রেরণা সেটা জাগিয়ে তুলত নজরুলের গান, কবিতা এবং সাহিত্যকর্ম। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।